ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন হৃষ্ট হতে পারলাম না যেন। কেননা কানাঘুষায় শুনছিলাম যে গোবর্ধনই এসেছিল নেমন্তন্ন নিয়ে। ব্যাপার কি হে, তোমাদের কারো জন্মদিন নাকি আজ? জিজ্ঞেস করলাম। না মশাই। তবে কি বৌদির বিয়ের নাকি? সে আবার কি? সে অবাক হয়। বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সঙ্গে হয়েছে তো। আহা, সে কথা বলছি কি, আমি শুধরে নিই কথাটা। তা কি আমি আর জানি নে? দিদিজ আর বর্ন বাট বোথ ইজ মেড বলে আমার মেড ইজ এ বার করি। জন্মসূত্রে আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে দিতে হয়। দাদা বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি, আমি বলেছি যে বৌদির বিয়ের মানে তোমার বৌদির বিবাহ তিথির উৎসব নাকি আজ, তাই আমি জানতে চাইছিলাম। অবশ্য সেটাকে তোমার দাদারও বিয়ের দিনের পর্ব বলা যায়। না, তেমন কিছু কাণ্ড নয়, সে জানায়। এমনি আপনাকে খেতে রেখেছেন দাদা, দুপুরের খাওয়াটা আমাদের ওখানে সারবেন আজকে। তা বেশ, আমি বললাম, আর ভাবলাম আরও বেশ হলো সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ। পয়সাটাও বেঁচে গেল, আর খিদেটাকেও বেশ জাগিয়ে তোলা যাবে। দুপুরে ভুরি ভোজের ডবল ডোজে সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজারে গেছিল কে আজকে, তুমি না তোমার দাদা? ভুরি ভোজের গোড়াগুড়ির থেকে এগুলোই আমার অভিলাষ। বাজার কিসের? বাজারে কেউ যায়নি আজকাল, বাজার মুখই হয় না কেউ। বেজার মুখ করে সে জানায়। বলো কি হে, কারণ? কারণ দাদার কিছুই আর হজম হয় না আজকাল। কবরেজ কিন্তু বলছে যে অগ্নিমান্দ, তা সে গড়হজম বা অগ্নিমান্দ যাই হোক না, কিছু খেতে দিচ্ছে না দাদাকে এখন, না কবরেজ না বৌদি। কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা, আর কি একটা যেন হজমি গুলি। শুনে আমায় চমকাতে হয়। তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কবরেজ বলেছে যে গন্ডেপিণ্ডে গিলে গিলেই নানা রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে। এখন সব খাওয়া দাওয়া বন্ধ তাই। তাহলে আমি একটু ইতস্তত করে বলি, তোমার দাদা কিছুটি খাবেন না, আর আমি তাহলে এমত অবস্থায় ভেবে দেখো, যাওয়াটা কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা। তারপর বলছো যে বাজার টাজারও বিশেষ কিছু হয়নি কো? না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্য কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও বলতে গিয়েও বলতে আমার বাধে। তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিচ্ছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ, মাংস, দই, রাবড়ি, পায়েস, পিস্টক ইত্যাদি স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকবো। দেখতে তেমন যেন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়ই। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাওয়ার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনি খাওয়াতে চান অপরকে। সেই তিনি নাকি দাঁতে কুটুটি না দিয়ে পড়ে রয়েছেন। এর চেয়ে রোমহর্ষক আর কিছু হতেই পারে না। কিন্তু কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। খেয়েও লোককে দেখলে কোন খায়ের না আনন্দ হয়। এই যে আপনি এসেছেন, এসে গেছেন ঠিক সময়েই, বললেন তিনি উচ্ছ্বসিত হয়ে। বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি শটান রান্নাঘরের দিকে পা বাড়াই। ছেঁচ কাঁদুনের ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন বোচকার দিকে, তেমনি আমায় টানে স্বভাবতই রান্নাঘরের পানে খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধনও এলেন আমার পিছু পিছু। কি রেঁধেছেন বৌদি আজ? আমার সৎ সুখ জিজ্ঞাসা। কি আর রাঁধবো ঠাকুরপো,
উনি তো গাদাল পাতার ঝোল আর পুরনো চালের 4টি ভাত ছাড়া কিছু খান না। কবরেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে? ডবল করে কেন? ও, গোবরাও দেখাচ্ছে বুঝি? দাদার পদাঙ্ক অনুসরণ করে পেটের অসুখ না হলেও খাচ্ছে। খেলে তো বাঁচতুম, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাওয়ার চাইতে না হতেই তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে। তোর দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোন দিন, কিন্তু শুনছে কি? ও একদম বাড়িতে খায় না আজকাল। বাইরে কোথায় কোন হোটেলে টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি আপনি তো এই গাদাল। না, আমি দিদির বাড়ি গিয়ে খাই। যেদিন থেকে ওর অসুখ করেছে দিদি বলেছেন আমার বাড়িতে খেয়ে যাবি, যা হয় 4টি খাবি এসে। তাহলে ডবল রেঁধেছেন কেন? কেন আবার? ওরা আর আপনার দুজনের জন্যই রেঁধেছি তো। শুনে আমার মাথায় যেন বাজ পড়ে। কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি বৌদি, কখনো করে না, কোশমিন কালেও না। ব্যারাম হবার আগে সারানো ভালো নয় কি ভাই? রোগ হলে তো হয়ে গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আমাদের? কবরেজের ব্যবস্থাটা তো বেশ ভালো বলে বোধ হচ্ছে আমার। তা তো হবেই। ক্ষোভে যেন ফেটে পড়েন হর্ষবর্ধন। এক গাদা রাঁধতে হচ্ছে না তো তোমায়, আর এদিকে এক গাদাল পাতাল ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার। সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার, হাঁপ ছেড়ে বলেন বৌদি। রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা মিটে গেছে সব। ভালোই হয়েছে একরকম। আর বলতে নেই, চেয়ে দেখো ওর দিকে। এই খেয়ে চেহারাটা কি কিছু খারাপ হয়েছে তোমার দাদার? চেয়ে দেখি, সত্যি স্ত্রী ফিরে গেছে শ্রীহর্ষের। দিনের পর দিন, মাসের পর মাস গাদাল পাতার ঝোল ভাত খেয়ে খাসা রয়েছেন দিব্যি। চাকচিক্য যেন বেড়েছে আরও চেহারার। তারপর মনে হলো ওর টাকা যেমন অগাধ, শরীরের পুঁজিও তেমনি গাদাখানিক। ওই পুঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই অল্প বিস্তর খসে গেলেও টের পাবার জো নেই কিছু। সমুদ্র থেকে 2 কলসি জল তুললেই কি আর তাতে ফেললেই বাকি। চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, বললেন আমায় হর্ষবর্ধন। খিদেটা একটু চাগিয়ে আনি গে। খিদেটাকে চাগার দিয়ে আনা যাক। এসে তো সেই এক গাদাল পাতার ঝোল নিয়ে বসতে হবে। চলুন খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাঁজতে লাগলেন তিনি। আওয়াজটা স্পষ্ট হতে টের পেলাম না, গান না, কান্নাই বলা যায় একরকম। খিদের জ্বালায় বুঝি মহাকাব্য ফেঁদেছেন হর্ষবর্ধন। তিনি আওড়াচ্ছেন, স্পষ্ট আমি শুনলাম। পেটের জ্বালা বড় জ্বালা, 2 হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা। উৎকর্ণ হয়ে আমি শুনলাম, তারপর তাকে শুধালাম, তার মানে চলুন না, আপনি টের পাবেন এক্ষুনি। তিনি জানান, আপনাকে কেমন লটর পটর খাওয়াবো? সে আবার কি? আমি থমকে দাঁড়াই। না, কোথাও গিয়ে লটপটানি খেতে লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট একরকমের খাবার, এ পাইস হোটেলে খায়ে থাকে, সেইখানে যাচ্ছি আমরা। অলিগলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন তিনি গিয়ে এক পাইস হোটেলে। বললেন, নামে পাইস হোটেল মশাই, কিন্তু পয়সায় কিছু মেলে না আর আজকাল, টাকার কারবার সব। মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব 1 টাকা করে দাম। কোন কালে কেবল পাইসে মিল তো খোদাই জানে। পুরো 1 প্লেট ভাতের দামও এখানে 1 টাকা। দুজনে ভেতরে গিয়ে বসলাম এক ধারে লম্বা টেবিলে। একাধারে টেবিল বেঞ্চেও বলা যায় এটাকে, ঠিক স্কুলে যেমনটি থাকে। চেয়ে দেখুন না খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই। তিনি দেখালেন। দেখলাম সত্যিই মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দম কারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য থরে থরে সাজানো। চক্করি দামে কেউ 1 টাকার কম যায় না। আরও দেখলাম কলকাতায় বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে তাদের
বিরাট সম্মিলনী। পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা, চিংড়ি, আড় মাছ, আর কত কি মাছ, তার ইয়ত্তা হয় না। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব সব মিলিয়ে এক পেল্লায় ভোজন পর্ব। ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সায় কুলোয় না মশাই, পয়সা দিয়ে কিছু মেলে না এখানে, রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। ওই যে লোকটি দেখছেন বসে আছেন কাউন্টারে, উনি এই হোটেলের মালিক, অনেক টাকার মালিক মশাই। দেখলে চেনবার জোটই নেই, বসে বসে রুপিয়া গুনছেন খালি। বহু রুপি বলুন তাহলে? আমি বললাম, পয়সায় কুলেবে না বলে 100 টাকা নোটখানায় নিয়েছি। দেখালেন তিনি, সব টাকাটাই উড়িয়ে দিয়ে যাব, তার কমে ভালো খাওয়া হয় না আজকের দিনে। বলে কি লোকটা, এর না অগ্নিমান্দ, কিচ্ছুটি নাকি হজম হয় না কো, খালি গাঁদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ। না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই হন্যে হয়ে পাগলের মতন এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণের অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যাবে, কিন্তু না, পরক্ষণে ভুল ভাঙল আমার। দুম করে তিনি হুকুম দিয়ে বসলেন, 2 থালা ভাত, সবচেয়ে সরেস চালের, আর যত রকমের ভাজাভুজি আছে সব, সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, প্রত্যেকটার ভাজা, আরও যা যা মাছ ভাজা আছে দিতে পারেন। ভাতের সঙ্গে মাখন চাই এবং পাতি নেব 2 পিস করে। এসে গেল সব একে একে, বসে গেলাম খেতে। আলু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজাভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লাগা গেল। একটু না এগোতেই হর্ষবর্ধনের ফরমাশ আবার, নিয়ে আসুন রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মাগুর মাছের ঝোল, ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই। খানিক বাদেই হাঁকলেন উনি আবার, দই মিষ্টি সব রেডি আছে তো? কথায় বলে মধুর এনো সমাপয়েত। কনের লোকটি কান নাড়ল, আগে হ্যাঁ, সমাপয়েত আছে বই কি আপনার। এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই? ওর তলব সব ডবল ডবল। অতিকায় কই মাছ এসে পড়ল পাতে, তার এক পিঠ ঝাল, অপর পিঠ অম্বল। সেই গঙ্গা যমুনা বেশিক্ষণ প্রবাহিত হতে পেল না, উঠে গেল পাতে পড়তে না পড়তেই। এবার আনুন সেই ইলিশ মাছের এলাহি। ইলাহি? ইলাহি কি আবার? ইলাহির মানে আমার যৎসামান্য বিদ্যায় কুলিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে। ইলাহি কারবার? জানালেন উনি, ওরা জানে, ওর মানে হচ্ছে 7 প্রস্থের ইলিশ মাছ, 7 রকমের 7খানা, সপ্তরথী। 1 প্রস্থ তো হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়ে গেছি গোড়ায়, আমি প্রকাশ করি। আর 6 প্রস্থ বলুন তাহলে। 6 নয়, উনি বলেন, আরও 7 রকমের বাকি আছে এখনো। যথা? যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রোস্ট, এই 7 এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হা হয়ে গেছিলাম। পুনশ্চ আবার কি? দেখতে পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের, এবার আনুন আপনাদের সেই লটর পটর, এবার আমরা লটর পটর খাবো দুজনায়। লটর পটর নয়, লটপটি, জানালো সেই কোণঠাসা লোকটা। আমাদের ইলিশ মাছের লটপটি ত্রিভুবন বিখ্যাত। লটপটি খেয়ে ঢেকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ, ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? না বলে আমি পারি না, আর যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে এমনিতেই, না হয়ে যায় না, এরপরও আবার অম্বল আরও। ইলিশ মাছের অম্বল, সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর কাটা ফাটা দিয়ে, কিন্তু খেতে যা খাসা।
তিনি অম্বলের ঝোলের সঙ্গে নিজের জিভের ঝোল টানলেন। ইলিশ মাছের একেবারে ৯-৬ বলুন না, কিন্তু আপনার না অগ্নিমান্দ, কিছুই নাকি হজম হয় না আপনার, বলছিল যে আপনার ভাই। হয়ই না তো, বার্লিটুকু সহ্য হয় না আমার পেটে। মিথ্যে নয় মশাই। তাহলে এত সব ওই হতভাগা কবরেজটার জন্যই এমন এক বিদঘুটে দাওয়াই দিয়েছে আমায় বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন। এই ওষুধের জন্যই তো। তার মানে? আমি তো আরও অবাক। কবরেজি ওষুধ খাবার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান। সেটা ওষুধের সঙ্গে খেতে হয়, তা না হলে তেমন নাকি ফল হয় না। এরও একটা অনুপান গোছের ছিল। তা তো থাকবেই। আমি ঘাড় নাড়ি, কিছু না জেনে অনুমান করে নিই। সেই অনুপানটা আরও বিদঘুটে। কি সব শেকড় মাকড় রোজ বাজার থেকে কিনে আনো, তারপর 4 সের জলে 4 ঘন্টা ধরে সেদ্ধ করে 4 ছটাক থাকতে নামাও, তারপর 4 ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেল। শেকড় মাকড়ের নাম শুনে মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না, খাবার দাবার সব গুলিয়ে উঠে এই গুলির সঙ্গেই বিলকুল বেরিয়ে আসবে তক্ষুনি। তাই আমি ভাবলাম, পানীয়ের বদলে খাদ্যেই যায় না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এই কি আপনার অনুখাদ্য? এই খাদ্যকে কি অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক বোমার মতোই দানবিক ডোজের ভোজ বলতে হয়। বলতে আমি বাধ্য হই। করব কি মশাই, মোক্ষম দাওয়ায় যে, না যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, সাক্ষাৎ মৃত্যু তক্ষুনি। হ্যাঁ, এমন ওষুধ? তবে আর বলছি কি, অবাক হয়ে শুনতে হয় আমায়। কোবরে যে ওষুধ কথা কয়, কথায় বলে নাকি? এই গুলগুলিও কম কথক নয় মশাই। খাবার সঙ্গে সঙ্গে সব হজম, আবার সেই চোচো খিদে, আবার কোষে সাঁটান, আবার খান গুলি, আবার এক গুলিতে সব সাবার, আবার খিদে, আবার 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 গুলি, আবার। থামুন থামুন, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, মাথা ভো ভো করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে বলি, মাথা গুলিয়ে যায়। দুবেলায় পুরো 100 টাকার খেতে হয় আমায়, এই 1 টাকার গুলির জন্য মশাই। যদি এত না খাই তাহলে আমার পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে মারা পড়বো আমি নির্ঘাত। এই 1 গুলিতে আমার খতম। কিন্তু গোবরা বলছিল আপনার নাকি হজম হয় না। হয়ই না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই কো। যা অব্যর্থ আমার কবিরাজ। এই যে হজমিগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা, বলে আমায় একটা গুলি দিয়ে নিজেও তিনি একখানা গিললেন। এ খেলে নাড়ি বুড়ি পর্যন্ত হজম হয়ে যায়। এইগুলি রোজ 3টে করে খেতে হবে আমার, এই ব্যবস্থা। পাছে নিজে নাড়ি ভুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয়ে বাধ্য হয়েই এত খেতে হচ্ছে আমায়। কি করব? স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, হর্ষবর্ধনের হজম হয় না। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নুপুর।